নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। রাজ্যের 4 জায়গায় উপনির্বাচনের দিনই রাজ্য সরকারকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এদিকে এই উপনির্বাচনের মধ্যে অশান্তি করেছে তৃণমূলের বহিরাগতরা, এমনই অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি। সুপ্রিম কোর্ট বলছে রাজ্যের অনুমোদন ছাড়া সিবিআই এর এফআইআর, সেই এফআইআর এর বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকারের আনা এই মামলা গ্রহণযোগ্য জানিয়েছে শীর্ষ আদালত। 13ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের এই অভিযোগ বরাবরের। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাজ্য সরকারের এই অভিযোগ যথাযথ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। কেন্দ্রের দাবি সিবিআই স্বাধীন সংস্থা, তাই মামলা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রের দাবি খারিজ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট তার অবজারভেশনের মধ্যে দিয়ে যে কথা বলেছেন সেটা শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি সরকারের বিষয় নয়, সেটা সংবিধানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, গণতন্ত্র, যেগুলো সংবিধান একে বুদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বিজেপি একদমই মানত না, সেগুলো নৈতিক জয় বলে আমরা মনে করছি। সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এটা বিশেষ ক্ষেত্রের জন্য সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, এটা সুপ্রিম কোর্টের রায়ও নয়। অতএব আমি মনে করি এটা যারা আমাদের আইনজীবীরা আছে তারা বিষয়টা খতিয়ে দেখবে, আর তার মধ্যে যেটা আছে সেটাকে তারা সামনে নিয়ে আসবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সর্বোচ্চ আদালতের সম্মান, সর্বোচ্চ আদালতের গরিমা তৃণমূল সময় সময় নষ্ট করার চেষ্টা করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আদালতের মর্যাদাকে সবসময় মর্যাদা দিয়ে এসছে। অতএব আদালতের যে নির্দেশ যাই হবে সেটাই আমরা অতীতেও মান্য করেছি, এখনো মান্য করব। রাজ্যের অভিযোগ ছিল রাজ্যের অনুমতি না নিয়ে একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এফআইআর করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন। সম্প্রতি রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এছাড়াও সিবিআই এর হাতে রয়েছে আরো বেশ কিছু মামলা। সুপ্রিম কোর্টের এই রায়ের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের, যেখানে লেখা রয়েছে সব সময় সত্যের জয় হবে। 13ই আগস্ট মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি। যারা রয়েছেন আমার সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করিয়ে। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন কৃষাণু মিত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন বিশাল দাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি সর্বরী দিয়ে আপনাকে দিয়ে শুরু করছি। সত্যের জয় অবশ্যই হবে, এটা নিয়ে আশা রাখাই যেতে পারে। দেশের বিচার ব্যবস্থার উপর এখনো মানুষের অনেক আস্থা রয়েছে। কোথাও গিয়ে আজকের এই বিশেষ দিনে এই খবরটাকে ঢাকার জন্য উপনির্বাচনে আপনাদের যে ভূমিকা বা যে অভিযোগ নিয়ে আপনারা কমিশনের দ্বারস্থ হয়েছেন, সেটাই কি সত্যি? কি সাংঘাতিক! দেখুন, মার খাচ্ছে বিজেপি করার অপরাধে। আজকে যারা আমরা প্রত্যেকটা দেখলাম, 4টে নির্বাচনেই আমরা দেখলাম যে বুথে বসেছে বলে মার খাচ্ছে, গুলি চালাবার অভিযোগ দেখলাম, এবং চারিদিকে মানে গো ব্যাক এটা তো নতুন তৈরি হয়েছে তৃণমূলের। তো যাই হোক, এই রকম পরিস্থিতি আমরা মানে এই 24শে লোকসভাতেও একই চিত্র দেখেছি 7 দফাতে, আজকেও এরকমটাই দেখব। এখন এটাকে ঢেকে রাখা না ঢেকে রাখার কোনো বিষয় নয়। আর যেটা দেখুন, আমরা সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের দুটো ক্ষেত্রেই আমরা কোর্টকে মান্যতা দিই, কোর্টের নির্দেশকে আমরা যথেষ্ট সম্মানের সঙ্গে মান্যতা দিই। সুতরাং যদি যেটা কোর্টের নির্দেশ সেটাই মান্যতা পাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এর বাইরে কোনো কথা নেই। এটাকে ঢাকার জন্যে অন্য কোথাও কিছু এটা আমাদের করতে লাগে না, করবার দরকার পড়ে না। কারণ গোটা পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার নেই, আমরা তো দেখতে পাচ্ছি চারিদিকে ক্লাবের মধ্যে ডেকে এনে যে পেটাচ্ছে তৃণমূল, যে জঘন্য নারকীয় বর্বরচিত তালিবানি অত্যাচার তৃণমূল করছেন, এবং তৃণমূলের কিছু নেতা
ধীরে সুস্থে তার প্রতিবাদ করছেন, সহ্য করতে না পেরে তার প্রতিবাদও তৃণমূলের নেতারাও করছেন, সহ্য করতে না পেরে। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা দেখেছি, কিছুদিন আগেই বলেছেন, যেভাবে চুরি হচ্ছে সেটা চোখে লাগছে। ফলে সাধারণ মানুষ দেখছেন 29-এর ম্যান্ডেট পাওয়া দল, তারা বাংলা তার মেয়েকে চায় বলার পরে মেয়ে পেটানো শুরু করেছে তৃণমূল। একদম ধরে মেয়েদেরকে পেটানো হচ্ছে। কখনো কোথাও গিয়ে চাইছে কি না কেউ কারোর সঙ্গে ভালোবাসা আছে তার জন্য পেটাচ্ছে, আমরা দেখেছি জেসিবিকে পেটাতে, আবার আমরা দেখছি জয়ন্তবাবুকে আড়িয়াদহে পেটাতে, তার আগে দেখেছি একটি মা ছেলেকে পেটাতে। ফলে একদম বন্দুক টন্দুক দিয়ে গুলি চালানো শেখানো হচ্ছে। তো ঠিকই আছে, পুলিশ টেবিলের তলায়, আর তৃণমূলের যুব নেতারা একদম আইন তুলে নিয়েছে হাতে, অসুবিধার কিচ্ছু নেই, ঠিকই আছে। এরপরে সুতরাং এটা আইনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে রাস্তা দেখাবেন, সেটা যদি কখনো আমাদের দলের পক্ষ থেকে যদি দেখা যায় যে না এটা দলের কথা অনুযায়ী হলো না, দল তো সিবিআই চালায় না। না না, সিবিআই এর কথা আমি বলছি না, আমি দলের কৌশল তো সিবিআই চলতে পারে না। না, দলের কথা অনুযায়ী বলছি না, আমি বলছি মান্যতা দেওয়ার কথা। যেমন হাইকোর্টে কেন কেস যখনই সুপ্রিম কোর্টে যায়, সঙ্গে সঙ্গে তৃণমূল তার প্রতিবাদ শুরু করে দেয় এবং তাদের কথা অনুযায়ী, হ্যাঁ বুঝলাম। সুতরাং আমরা কিন্তু হাইকোর্ট যদি কোনো কথা বলেন, সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেন, তার সম্পূর্ণ মান্যতা আমাদের কাছে আছে। তার মানে ব্যবহার আর অপব্যবহারের তফাৎটা এবার বঙ্গ বিজেপি আশা করছি বুঝবে বলে তৃণমূল কি আশা করছে? দেখো সুচন্দ্রিমা, প্রথমে হচ্ছে যে আমি শুনলাম সর্বরী দেবীকে শুনলাম, তার আগে বিজেপি নেতা রাহুল সিনহাকেও শুনলাম, অদ্ভুতভাবে তারা এই যে সিবিআই সংক্রান্ত যে আজকে কোর্টের পর্যবেক্ষণ, সেটা নিয়ে তারা বললেন যে 2-3টে কথা। একটা বিশেষ ক্ষেত্র রাহুল সিনহা ব্যবহার করলেন। নিশ্চয়ই বিশেষ ক্ষেত্র থাকতে পারে, কিন্তু বিশেষ ক্ষেত্রটা কি ন্যাশনাল ইন্টারেস্ট না পার্টি ইন্টারেস্ট? আমরা তো বিগত 10 বছরে দেখেছি এই যে বিশেষ বিশেষ ক্ষেত্র বা বিশেষ যে কেন্দ্রের অধিকার ক্ষেত্র যেগুলো, এই সিবিআই ইডি, এগুলো তো ন্যাশনাল ইন্টারেস্টে ব্যবহার হচ্ছে না, পার্টির ইন্টারেস্টে ব্যবহার হচ্ছে। ওই জন্য সিবিআই ইডি ব্যবহার করে বিজেপি দলে টানা হচ্ছে। বিজেপি করলে তার সিবিআই ইডি বন্ধ হয়ে যাচ্ছে তদন্ত। আরেকটা খুব তাৎপর্যপূর্ণ কথা দুজনেই ব্যবহার করলেন। রাহুল সিনহা এত সিনিয়র পলিটিশিয়ান, বললেন আমাদের আইনজীবী। ওনাদের জেনে রাখা দরকার এই কেসটা তৃণমূল ভার্সেস বিজেপি নয়, এটা তৃণমূল কেসটাও করেনি, আর ওখানে এটার পক্ষে বাদী বিবাদিতে বিজেপিও দাঁড়িয়ে নেই। এটা রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার কেন্দ্রের প্রশাসনের বিরুদ্ধে করেছিলেন, এবং অবজারভেশনটা তাই, এখানে এটা পার্টিগত নয়। তো বেসিক লোকাল স্ট্যান্ডার্ডটাই তাদের জানা নেই। সরকার আর রাজ্য এখানে এক হয়ে যায়, ওই জন্য আমাদের আইনজীবী বলতে হয়, ওই জন্য আমাদের আইনজীবী বলতে হয়। ভোটের সময় আমি বলে দিই, আমি আটকাইনি, কিন্তু সরকারি প্রকল্প পাওয়া যাবে না, এটা কে বলেন? আপনাদের নেতারা বলেছেন, কে বলেছেন? তো সরকারি রঙও করতে হবে, বিজেপির পার্টির রং কেন্দ্রের প্রকল্পতে করতে হবে, এগুলো তো বিজেপির নীতি, ঘোষিত নীতি। আমি সরকারি প্রকল্প বন্ধ করে দেব। হ্যাঁ, এই যে আমার বলার সময় টপকে পড়া, এটাই হচ্ছে বিজেপির গণতন্ত্র। এখন দেখো, আজকে জেসিবি হোক, তাজমুল হোক, যে কেউ হোক, আমরাও তার প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কোনো দলীয় রং না দেখে। কিন্তু হাতরাসের যে ভোলে বাবা, তার তদন্ত হচ্ছে না, এফআইআরও তাদের নাম নেই, তাকে এফআইআর এর নাম না থাকা জন্য তাকে ক্লিনচিট দিয়ে দেওয়া হচ্ছে। অ্যারেস্ট তো অনেক দূরের কথা, আমাদের নেতারা অ্যারেস্ট হয়, বিচার প্রক্রিয়ার সম্মুখীন হয়, বিজেপির নেতারা ক্লিনচিট পায় এবং ওয়াশিং মেশিনে তারা পরিষ্কার হয়। আমি সুস্মিতাদির কাছে আসছি। সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণ, এবং অবশ্যই আমরা 13 তারিখের দিকে নজর রাখবো, কিন্তু কোথাও একটা বিরোধিতার জায়গায় স্বচ্ছতা আসতে পারে বা বিরোধীদের একটা জমি মজবুত হতে পারে, এমন কি মনে হচ্ছে যদি এই ভিজিলেন্সের তৎপরতা কমে যায়? দেখুন, সিবিআই ইডিকে তো যথেচ্ছভাবে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বিভিন্ন স্টেটে তারা বিরোধী দলগুলোকে চূড়ান্তভাবে হ্যারাস করার জন্য তারা এই সিবিআই ইডিকে কাজে লাগাচ্ছে, এবং তার সাথে এনআইএ এবং আইটিও আছে। এবার বিষয়টা হচ্ছে, আমরা বুঝলাম যে তদন্তটা চলছে, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে চলছে। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী না খাউঙ্গা না খানে দুঙ্গা,
তা সেই অনুযায়ী উনি যদি মনে করেন উনি ভ্রষ্টতার বিরুদ্ধে লড়াই করছে, উনি তো মানে একজন মানে সজ্জন ব্যক্তি আমি বলবো না, উনি মানে পরমাত্মা, ওনার বায়োলজিক্যাল বার্থ তো নেই, তা ওনার ওই পরমাত্মার যে কাজ নিয়ে নেমেছেন তিনি, সেই পরমাত্মা তিনি তখন একবার ভাবা উচিত ছিল যে অজিত পাওয়ার কি খেয়েছিল না খায়নি, আমি দাঁড়িয়ে কি বলেছিলাম। একবার মনে করা উচিত নারায়ণ রানের কথা, একবার মনে করা উচিত হেমন্ত বিশ্ব শর্মার কথা, একবার মনে করা উচিত শুভেন্দু অধিকারীর কথা। তাহলে কি এরা খায়নি? আমরা হাত পেতে টাকা নিতে দেখিনি? আমরা যেমন সৌগত রায়কে হাত পেতে টাকা নিতে দেখেছিলাম, আমরা যেমন শুভেন্দু অধিকারীকেও হাত পেতে টাকা নিতে দেখেছিলাম। তা সুতরাং হাত পেতে টাকা তো নিয়েছে। আজকে যেই ভিডিওগুলো প্রকাশ হলো আমরা দেখলাম বিজেপির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেইগুলো আবার পরে ডিলিট করে দেওয়া হলো শুভেন্দু অধিকারী ভিডিওগুলো নারদা মামলায়। আজ পর্যন্ত নারদা সারদা মামলায় কিছুই হলো না। তার মানে কি এটা কি আমরা বলবো যে একটা জাস্ট চমক দেওয়া, যে চমক দেখিয়ে ভয় দেখানো? ভয় দেখিয়ে আজ পর্যন্ত নারদা সারদা মামলার কিছু হলো না। আজ পর্যন্ত ছেলে মেয়েগুলো সেই রাস্তায় বসে আছে, সেই ধর্মতলা যেখানে ধর্নাতলায় পরিণত হয়েছে, ধর্না দিয়ে ছেলে মেয়েগুলো দিনের পর দিন বসে আছে। কোথায় চাকরি প্রার্থীদের, কোথায় কি? আজকে শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রর মুখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসলো। কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথায় চাকরি, কোথায় ছেলেমেয়েরা? সব রাস্তায় যেমন তেমন বসে আছে। তার মানে কি আমরা বলবো যে এইটা, এই যে বারংবার আমরা বলেছি একটা সেটিং, সেই সেটিংয়ের তত্ত্ব না? আবার ঠিক অপরভাবে দেখতে পাচ্ছি হেমন্ত সোরেনকে ধরে নিয়ে যাচ্ছে, কেজরিওয়ালকে ধরে নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী থাকাকালীন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেমন জানি সিবিআই একটা অটোনমাস বডি, সিবিআই কিন্তু প্রধানমন্ত্রীর আন্ডারে একটা মানে অটোনমাস বডি, এবং ইডি হচ্ছে অর্থনৈতিক দপ্তরের আন্ডারে, ঠিক আছে? এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারে কিন্তু কিছু নিয়ন্ত্রণ থেকেই যায়। আজকে আমি কিষাণুদা যে কথাটা বললো, আমি কিষাণুদাকে একটু খণ্ডন করে বলি, কিষাণুদা আপনি যে কথাটা বলেছেন সর্বরিদির কথা এবং রাহুল সিনহার কথা, রাহুল সিনহা আমাদের বলেছে অবশ্যই ভুল বলেছেন, কারণ সরকার পক্ষ এবং বিজেপি এক হতে পারে না, যেটা কেন্দ্রীয় সরকার গুলিয়ে ফেলে। এবং ঠিক তেমনভাবে রাজ্য সরকারও সমস্ত দুষ্কৃতীদের বাঁচাতে এবং অন্যায়কে ঢাকতে যেভাবে মানুষের ট্যাক্সের পয়সা খরচা করে দিনের পর দিন সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে রাজ্য সরকার গেছে এটাও ঠিক, আবার রাজ্য সরকার গেছে না তৃণমূল গেছে সেটাও বোঝাটা খুব দুষ্কর। এই দুটো জায়গাকেই কিন্তু গুলিয়ে মিলিয়ে মিশিয়ে এক হয়ে যাচ্ছে। এই জায়গাটার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলছি। তবে আমরা বারংবার বলে আসছি, বিজেপি এই সিবিআই ইডিকে কাজে লাগিয়ে জাস্ট একটা ভয় প্রদর্শন করানোর চেষ্টা করছে। এই ভয় দেখিয়ে তারা ব্ল্যাকমেলিং করে তাদের দলে নিয়ে তাদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সবাইকে পরিষ্কার করে আমি বুঝলাম নিয়ে বিজেপিতে এবার জয়েন করো। এইটাই লাস্ট টার্গেট। আসছি আমি পরের বক্তার কাছে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে। বাংলা বলছে ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি বিশালের কাছে যাচ্ছি। এক তো আজকে এই যে উপনির্বাচনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে, তার মধ্যে রাজ্যের একটা মান্যতা দেওয়ার জায়গা সুপ্রিম কোর্টের তরফে এসেছে। দুটো বিষয়কে কিভাবে দেখছে? দেখুন, আমি যতটা আইন জানি, আমি আইনের স্টুডেন্ট নই। যে কোনো কেস যখন হচ্ছে সুপ্রিম কোর্ট নেবে তার আগে হচ্ছে অ্যাপিল করতে হয়। আজকে হচ্ছে সেই অ্যাপিলে হচ্ছে সুপ্রিম কোর্ট কেসটা নেবে কি নেবে না সেটা হচ্ছে কোর্টের উপরে ডিপেন্ড করে। আজকে কোর্ট বলেছে এটা অ্যাকসেপ্টেড, তারপরে 13 তারিখ সওয়াল হবে, তারপরে সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট দেবে সেটা পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু ইডি সিবিআইকে বিজেপি যে সারা দেশ জুড়ে ব্যবহার করছে এটাতে কোনো দ্বিমত থাকতে পারে না। আপনি জানেন যে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে যে আবগারি মামলায় অ্যারেস্ট করা হয়েছিল, সেই একই মামলাতে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল অরবিন্দ ফার্মার একজন সিইও, অরবিন্দ ফার্মার একজন বড় সিইও যার নাম হচ্ছে শরৎচন্দ্র রেড্ডি। যে আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিল, সেই আবগারি মামলায় হচ্ছে যখন ওই অরবিন্দ ফার্মা 5 লক্ষ টাকার হচ্ছে ইলেকটোরাল বন্ড কেনে, তার ঠিক 5 দিনের মাথায় হচ্ছে ওই শরৎচন্দ্র রেড্ডিকে হচ্ছে জামিন দেওয়া হয়। আমরা হচ্ছে দেখেছি। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা যায়, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা যায়, যখন সিবিআইয়ের যখন অন্যান্য রাজ্যগুলোতে যখন তৎপরতা তুঙ্গে দেখা যায়, তখন এ রাজ্যে ঝুঁকলে সিবিআইয়ের তৎপরতা দেখা যায় না। আপনি সারদা দেখুন, নারদা দেখুন, এসএসসি দেখুন, টেট দেখুন, গরু, কয়লা, বালি,
কোনো জায়গাতেই সিবিআই মাথা পর্যন্ত পৌঁছাতে পারছে না। কাকুর সিবিআই প্রথমে কাকুর কণ্ঠস্বর পাচ্ছিল না, কাকুর কণ্ঠস্বর নিল, এখন সিবিআই এর কণ্ঠস্বর আটকে গেছে। সিবিআই কি বলতে চাইছে আমরা কেউ জানি না। কিছুদিন আগে পর্যন্ত একটা চ্যানেলে বসে হচ্ছে তৃণমূলেরই মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে হচ্ছে উনি যখন জেলে তখন এই চাকরি দুর্নীতিতে ওনার কাছে কেউ একজন গেছিল ঘুষের টাকা ডিসকাউন্ট করে দেওয়ার জন্য, এবং কুণাল ঘোষ অভিযোগ করছে ওখানে বসে, যে কুণাল ঘোষ অভিযোগ করছে, যার নামে অভিযোগ করছে তিনি নাকি এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের মন্ত্রী, এই পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্য। আমি বলিনি, কুণাল ঘোষ বলেছেন। যদি সিবিআই যদি চাইতো, এই রাজ্যের মাটিতেও যদি সিবিআই যদি একই রকম তৎপরতা দেখাতে চাইতো, তাহলে কুণাল ঘোষকে তার পরের দিন সিবিআই ডেকে জেরা করে কে ওই মন্ত্রী যার যার মানে যে 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 ঘুষের টাকা নিচ্ছে এবং সেই টাকা ডিসকাউন্ট করার জন্য জেলে কুণাল ঘোষের কাছে যেতে হচ্ছে, সেই নাম জেনে তাকে এতদিনে হচ্ছে সিবিআই অ্যারেস্ট করতে পারতো না। আসলে সারা দেশ জুড়ে ইডি সিবিআই এর যে তৎপরতা, পশ্চিমবঙ্গে ঢুকে গিয়ে ইডি সিবিআই সেই তৎপরতা হচ্ছে হারিয়ে ফেলে। আসলে এখানে দাঁড়িয়ে তৃণমূলের সাথে বিজেপির সেটিংটা হচ্ছে পরিষ্কার। বেশ, বোঝা গেল। আমি সর্বরিদির কাছে আসছি। আজকে দিনভর যে আলোচনাগুলো হয়েছে, সকাল থেকেই উপনির্বাচনের দিকে প্রত্যেকের নজর ছিল। বেশ কিছু জায়গায় তো অভিযোগ আপনারা করেছেন, এবং কল্যাণ চৌবে তিনি সাংবাদিকদের সামনে যে অভিযোগটা করেছেন, আমি দর্শকদের একবার শুনিয়ে সেই বিষয়টা আসছি। কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী, তিনি কমিশনের দ্বারস্থ হয়ে সেই অভিযোগ তিনি করেন, এবং অবশ্যই ভাবে উপনির্বাচনে তারা যেটা বলার চেষ্টা করছেন যে তৃণমূল বহিরাগতদের ঢুকিয়ে সেখানে হুমকি দিচ্ছে, এমনই অভিযোগ সামনে আসছে। আমি সর্বরিদির কাছে আসছি। একটা বিষয়, গতকাল যে অডিও ক্লিপ সামনে আসে, তারপরে আজকে যদি এলাকায় গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয় কল্যাণ চৌবেকে, মানে এটা আপনারা তৃণমূলকে বহিরাগত এই হুমকিটা কিসের জন্য দিচ্ছেন? না দেখুন, প্রথমে তো শুরু করার আগে একটা কথা শুধু বিশালের হয়ে বলবো, যে বিশাল বলল আর কি যে বিজেপি তৃণমূল এ সমস্ত নিয়ে বলল যে কেন সিবিআই তৎপর নয়, কি তৎপর নয়। মানে সিবিআই কাজ করে বলে একদিক থেকে আমাদের বলা হয় যে সিবিআইকে লেলিয়ে দেয়া হচ্ছে, আবার সিবিআই কাজ করছে না বলে বলা হচ্ছে সিবিআই এর কাজ করছে না, ফলে তৃণমূল আর বিজেপি ইচ্ছে করে নাকি কোথাও একটা বন্ধন আছে, তাই তারা যে কাজটা করা সেই কাজটা করছে না। আসলে সিপিএম আগে ঠিক করে নি কার পক্ষে তারা দাঁড়াবে, কার বিপক্ষে দাঁড়াবে, ফলে খুব শেষ করে নি, খুব মুশকিল আর কি। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, বাইরে থেকে লোক এনে গুন্ডাগার্দি করা, এটা তো আমরা দেখে আসছি, মানে এটা তো নতুন কিছু নয়। এই তো আরিয়াদহে, মানে আপনাদের শাসিত রাজ্যে না এ রাজ্যে? না না, পশ্চিমবঙ্গের কথা আমি না, একদম পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গের দুর্নীতি দেখে দেখে এখন অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রশ্ন নেই। নিজেদের, আচ্ছা অন্য সব রাজ্য খারাপ, আমার রাজ্যটাকে তো ভালো আমরা করতেই পারি, সেটা তো পারি করতে, নাকি আমার রাজ্যের যা কিছু খারাপ তখন আমাদেরকে মিলিয়ে দেখতে হবে অমুক রাজ্যটা তো খারাপ, তাহলে কেন আমার রাজ্যটা তার থেকে তো ভালো? মানে কত খাঁটি মন্দ আজকা, কতখানা মন্দ আমরা, তার একটা কম্পিটিশন হোক, এটা তো ঠিক নয়। আমি ধরেই নিলাম ভারতবর্ষের সব রাজ্য খারাপ, আমার রাজ্যের কি অবস্থা? আমার রাজ্যে মহিলাদের রাস্তায় পেটানো হচ্ছে, বাঁশ পেটা করা হচ্ছে, কে আছে তার প্রতিবাদ কে করছে? এবং কে আছে আমাদের এইখানে বলুন, বা আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে যারা 29-এর ম্যান্ডেট দিয়েছেন তাদেরকে, আপনি এই রাজ্যের বাসিন্দা, আমিও এই রাজ্যের বাসিন্দা, আপনি এই চ্যানেলে কথা বলতে এসেছেন, আপনি এখানকার বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী তো শুধু দিল্লির নয়, না তার সংসদীয় এলাকার প্রধানমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে তিনি যখন শুধু সন্দেশখালী বা তিনি যখন শুধু চোপড়া নিয়ে কথা বলেন, তিনি হাথরস, উন্নাও, মণিপুর এগুলো নিয়ে যখন কথা বলেন না, কার্যকর্তা হিসেবে তো আপনাদেরও তখন সেই বিবেক কি জাগে না? না না, কেন? বিষয়টা দেখুন, যে ঘটনা পশ্চিমবঙ্গে পর পর হয়ে চলেছে, তার জন্য সচেতনতার জায়গা থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, যাতে পার্লামেন্টেও
সেখানেও যতজন পশ্চিমবঙ্গ থেকে যারা সাংসদ গেছেন তারা বিরোধিতা না করে সেই বিষয়টাকে কিভাবে সলভ করা যায় তার রাস্তাতেও তো যেতে পারে। মানে যদি অন্যায় হয় সেই অন্যায়টা তো বিজেপি করলে অন্যায়, তৃণমূল করলে অন্যায় নয় তা তো নয়, অন্যায়টা অন্যায়, খারাপটা খারাপ। আমি আসছি, সব সাংসদ মিলেই ঠিক করা যায়, অসুবিধে কোথায়? আসছি আমি একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছে এক্ষুনি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। কৃষাণুদার কাছে আসছি, বিজেপির জবাবটা কিভাবে দিচ্ছে তৃণমূল? দেখো সুচন্দ্রিমা, বিষয়টা হচ্ছে যে এই যে আমরা আমাদের রাজ্যের রাজনীতি করছি বা আমাদের রাজ্য নিয়ে কথা বলবো, কেন বাইরের উদাহরণ টানবো, বাইরে খারাপ হলে আমরা কেন আরও ভালো হতে চেষ্টা করব না, এগুলো খুব গালভরা কথা, এগুলো শুনতেও ভালো লাগে, এগুলো পালন করতেও ভালো লাগতো যদি না দেখতাম যে আজকেই একটু আগেই দেখছিলাম যে উপনির্বাচন হলো, প্রচুর কেন্দ্রীয় বাহিনী, এই কেন্দ্রীয় বাহিনীগুলো কোথাকার, কোন রাজ্য থেকে এসছে, তাহলে বাইরে থেকে কেন এলো? কথায় কথায় যে শুভেন্দুবাবু হুমকি দেন সিবিআই পাঠাবো, ইডি পাঠাবো, যার ভয়ের জন্যে তাপস রায়ের মতো নেতারা বিজেপিও চলে যায়, এই সিবিআই ইডিগুলো কোথাকার? এগুলো কি আমাদের রাজ্যের? হ্যাঁ, বা এই যে নির্বাচন হচ্ছে যারা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এই ইসিআইটা কারা কারা আছে তাদের, সেগুলো কারা, এর মাথায় কারা? তো আমাদের রাজ্যের লোক নয়। তো নিশ্চয়ই আমরা তো চোখে আঙুল দিয়ে বারবার দেখাবো, নিশ্চয়ই আমাদের একটা সীমানা আছে। পশ্চিমবাংলা কোনো স্বাধীন রাষ্ট্র নয়, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। আমাদের এখানে অনেক ক্ষেত্রে রাজ্য সরকারদের একাধিকার নেই, যেরকম আমাদের এখানে তো কোনো বর্ডার নেই, আমাদের এখানে তো এমনকি যেটা ওই কি বলে ওই এই আসার জন্য পারমিশন লাগে যে নর্থ ইস্টের অনেক রাজ্যতে আছে, হ্যাঁ, সেই ইনল্যান্ড ট্রানজিটের পারমিশনও লাগে না, যে কেউ আসতে পারে, যে কোনো রাজ্য থেকে আসতে পারে। আমরা তো দেখলাম ডাকাতির কেসে ভিন রাজ্য থেকে আসছে এবং সেখানে বিহার থেকে সেগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। আজকে এই কথাগুলো তো আমাদের বলতে হবে, এবং আমরা বলছি তো যে বিজেপির রাজ্যতে মহিলারা সুরক্ষিত নয়, কেন্দ্রের ডেটা বলছে। আজকে আমরা হয়তো আরও উন্নত হওয়ার স্কোপ আছে, নিশ্চয়ই আমরা হতে চাইবো, আমরা চাইছিও যে আমাদের এখানে যে দু একটা ঘটনা হচ্ছে সেইগুলো হওয়া উচিত নয়, কিন্তু যখন আমরা কম্পেয়ার করছি বিজেপির শাসন, তো আমরা নিশ্চয়ই বলছি যে আমরা অনেক ভালো আছি। বা অর্থনৈতিক ক্ষেত্রে যদি দেখি কেরালার সাথেই কম্পেয়ার করি, আজকে একদম মানে কেরালার অর্থনীতি ভেঙে পড়েছে বামেদের শাসন, তো আমরা বলছি তার তুলনায় ভালো আছে। আজকে ইনফ্লেশন, আমি আবার বলছি যে এর কি হচ্ছে, কল্যাণ চৌবে কি বলেছে, কল্যাণ চৌবে ইলেকশনটা এতদিন কেস করে আটকে রাখার দরুন কি বিবৃতি দিয়েছে, গতকাল যে অডিওটা ফাঁস হয়েছে, উনি বলছেন সেটা উনি করেননি, ওনাকে দিয়ে করানো হয়েছে। কুণাল ঘোষকে অযাচিতভাবে বিলো দ্য বেল্ট হিট করা উনি করেননি, ওনাকে দিয়ে করানো হয়েছে। তো এই জিনিসগুলোতে মানুষের মনে তো একটা প্রতিক্রিয়া হয় যে আজকে একটা দল যারা দাবি করছে তারা আমাদের প্রধান বিরোধী, তারা রাস্তায় নেই, আন্দোলনে নেই, কোথায় আছে? এজলাসে আছে আর মিডিয়াতে আছে। তো নিশ্চয়ই মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়, তার থেকে গো ব্যাক থেকে তাদের গায়ে লাগলে আমরা কিছু করার নেই। এই গো ব্যাকের বা এই যে বিরূপ প্রতিক্রিয়ায় যদি ধরে নিই, তাহলে 13 তারিখের ফলাফলটা কি আজকেই আমরা জেনে যাচ্ছি? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রিসেন্ট লোকসভা ভোটটা গেল সবে, তাতে একটা বিপুল ম্যান্ডেট পেয়েছে তৃণমূল সরকার, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। 22টা থেকে তারা 29টায় এসছে। সে লোক পিটিয়েই হোক, আর গণপিটুনি হোক, আর সালিশি সভা করেই হোক, আর চুরি করেই হোক, দুর্নীতি করেই হোক, যেভাবে হোক 22 থেকে 29-এ এসছে। এটা মানুষের ম্যান্ডেট, মানুষ ভোট দিয়েছে নিশ্চয়ই। কিছুটা সায়েন্টিফিক রিগিং হয়েছে, কিছুটা তো মানুষ ভোট দিয়েছে, পুরোটা তো রিগিং করে ভোটে জেতা সম্ভব না, ভোটে জেতা রিগিং করে সম্ভব হয় না অন্তত। তা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে। আবার ওনাদের সাংসদের মুখেই শুনেছি যে যেসব জায়গা আবাসনের বাসিন্দারা যেখানে থাকে তারা লক্ষ্মীর ভাণ্ডার নেন না, তাদের ভোটটা তারা পাননি। যে সমস্ত প্রান্তিক এলাকায় যারা মানে মেনলি হচ্ছে রুরাল যেসব বেসড এলাকা, সেসব রুরাল বেসড এলাকা এবং যেসব প্রান্তিক জায়গার মানুষেরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, আমাদের দমদমের সৌগত রাই বলেছেন সাংসদ, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের ভোটটা তারা পেয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান না তাদের ভোটটা তারা পায়নি। সুতরাং প্রপার কলকাতায় এবং শহরতলি অঞ্চলটা পুরো জায়গাটা জুড়ে যে সমস্ত মিউনিসিপ্যালিটিগুলো আছে, তার অধীনে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে,
কর্পোরেশনের কিছু ওয়ার্ড, বেশ কিছু ওয়ার্ডে এরা কিন্তু পিছিয়ে আছে এবং ফাইটটা কিন্তু বেশ নেক টু নেক ফাইট হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন আমরা বারংবার বলছি এইবারে ভোটটা কিন্তু একদম পোলারাইজেশন হয়েছে, এটা অস্বীকার করার কোনো ভোট মানে কোনো জায়গা নেই। এবং এই বাইনারিটা তৈরি করার জন্য এই তৃণমূল ভার্সেস বিজেপি আর বিজেপি ভার্সেস তৃণমূলের এই খেলাটা। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে এইবার ভোটে ওই 4টে আসনে কি হবে সেটা জেনারেলি উপনির্বাচনগুলো সমস্ত শাসক দলের পক্ষেই যায়, কিন্তু বাইরন বিশ্বাসও তো জিতেছিল। আমি বলছি তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, জিতেছে, তারপরে আবার কষ্টসাধ্য করে তৃণমূলে নিয়ে যেতে হয়েছে। তা সুতরাং কি হবে যাই হোক সেটা মানুষই ভোট দেবে। তবে আমার কাছে এটা একটা জিনিস খুব মানে অবাক লেগেছে যে আজকে মানিকতলার আসনটা বাদ দিয়ে বিশ্বজিৎ দাসকে যদি আমি বাদ দিই তাহলে বাকি যে দুটো আসনে হয়েছে বাগদা এবং রানাঘাট, এই দুটোই হচ্ছে মানে হ্যাঁ রায়গঞ্জ আর রানাঘাট, বাগদায় তো বিশ্বজিৎ দাস ও তো দাঁড়ায়নি, আর মুকুটমণি যে এখন তৃণমূলের মুকুটে মণি হয়েছে, সেই মুকুটমণি আর কিশোর কল্যাণী দুটোই দল বদলু এবং অলরেডি সাংসদ হিসেবে তারা মানে সাংসদ হওয়ার জন্য তারা দাঁড়িয়েছিলেন লোকসভা ভোটে, মানুষ প্রত্যাখ্যান করেছে। এবার মানুষ দলবদলুদের গ্রহণ করে না প্রত্যাখ্যান করে এবার সেই রেজাল্টে বোঝা যাবে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যেই কথাগুলো উঠে আসলো এতগুলো কথা, এই যেটা কথা হলো যে কুণাল ঘোষ বলেছে, এই বিভিন্ন কথাগুলো উঠে আসলো। কুণাল ঘোষের কথা কেন এত ধরে নেন, কেন আলোচনা করেন জানি না। যাই হোক, তাপস রায় চলে গেছে এটা ঠিক কথা, কিন্তু এরকম সিবিআই ইডির ভয় অনেকেই চলে গেছে। আপনাদের শরিক বিশাল কিন্তু তার প্রথম বক্তব্যের মধ্যে কুণাল ঘোষের বক্তব্যের মান্যতা দিয়ে কিন্তু কথাগুলো না, কুণাল ঘোষের বক্তব্যের মান্যতা হয়তো বিশাল দিয়েছে, কিন্তু বিশাল আবার এইটা বলতে হয়তো মিস করে গেছে যে এই কুণাল ঘোষ একদিন বলেছিলেন মুখ্যমন্ত্রী সারদা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তা সুতরাং মুখ্যমন্ত্রী এখন বহাল তবিয়তে আছেন, তা সুতরাং কুণাল ঘোষের কথা কি করে আমি গুরুত্ব দিই। তা সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের রেজাল্ট যা হবে মানুষের গতকালের অডিও ক্লিপ সামনে আসার পরও ওনার রয়্যালটি নিয়ে না লয়ালিটি নিয়ে এবার এইটাও যে গটআপ গেম না, তুমি আমি বলতে পারি যে বিজেপি গিফট করে দিচ্ছে তৃণমূলকে মানিকতলার আসনটা, যে একটা মানে এমন জায়গায় নিয়ে গেল কল্যাণ চৌবে এখন এমন হয়ে গেল না ঘাড়কা না ঘাটকা, ও এমন পর্যায়ে চলে গেল, ভোটের আগেই ভোটের খেলায় অঙ্ক ভেঙে গেল। তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানিকতলা আসনে অলরেডি ব্যাকফুটে কল্যাণ চৌবে, তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যে বহরমপুরকে কাকে গিফট করবে? প্রথমত কুণাল ঘোষের কথা হচ্ছে মান্যতা দেওয়া নয়, আমার কথা হচ্ছে কুণাল ঘোষকে ডেকে তার পরের দিন ইডি সিবিআই জেরা করা উচিত ছিল কিনা। নাম্বার 1, সর্বরিদি যখন বলছিল কার পক্ষে বলবে, আমি বলছি আমার কথা নয়, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সরাসরি, আপনারাও মিডিয়াতে দেখিয়েছেন, ইডি সিবিআইকে সরাসরি হচ্ছে প্রশ্ন করেছে জাস্টিস হিসাবে, যে হচ্ছে আসল মাথাকে ধরতে পারছে না কেন। এখন এই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এখন বিজেপির নেতা, তার মানে অভিজিৎ গাঙ্গুলিও হচ্ছে ইডি সিবিআইকে নিয়ে প্রশ্ন করেছে, অভিজিৎ গাঙ্গুলিরও হচ্ছে প্রশ্ন আছে। নাম্বার 2, নাম্বার 3, এই আজকে যে উপনির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, মানিকতলা বাদ দিয়ে আর কোন কেন্দ্রের বলুন তো মানুষকে আজকে উপনির্বাচনে এই লাইনে দাঁড়ানোর কথা ছিল? আসলে তৃণমূল আর বিজেপির সৌজন্যে দাঁড়িয়ে আজকে হচ্ছে রাজনীতির মতো সিরিয়াস ইস্যুকে এরা হচ্ছে সার্কাসে পরিণত করেছে। আসলে তৃণমূল হচ্ছে সব চাই, আমরা বামপন্থীরা 34 বছর সরকার চালিয়েছি, আমাদের নামে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু কোনোদিন বলতে পারবে না একটা কোনো পঞ্চায়েতের সদস্যকে আমরা হচ্ছে চেঞ্জ করেছি। আচ্ছা বলুন তো, রায়গঞ্জ আর হচ্ছে রানাঘাট দক্ষিণ, এই দুটো জায়গার মানুষ তো হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছিল, এই দুটো জায়গার মানুষ তো বিজেপির নেতা হিসাবে হচ্ছে মুকুটমণি অধিকারী আর কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করিয়েছে, এদেরকে আবার তৃণমূলে ফিরিয়ে এনে আবার তৃণমূলের টিকিটে এদেরকে দাঁড় করিয়ে এরা মানুষকে অপমান করছে না? এরা মানুষকে কোথাও দাঁড়িয়ে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলছে না? আসলে এই সময় দাঁড়িয়ে আর এই যে এখন বলছেন এই যে চারিদিকে হচ্ছে এই যে সন্ত্রাস, আসলে এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। আজকে মদন মিত্র বলেছে, কামারহাটি ইস্যুতে মদন মিত্র বলেছে যে মদন মিত্র নাকি ভয় পাচ্ছে, উনি নাকি না আমি এই ইস্যুতেই বলছি, এই যে গুন্ডারা কোথায় হচ্ছে, কেন গুন্ডামি করবে না, মদন মিত্র বলছে যে হচ্ছে উনি ভয় পাচ্ছেন যে উনি নাকি মার্ডার হয়ে যেতে পারেন। যে রাজ্যে একজন এমএলএ ভয় পায় সে রাজ্যে সাধারণ মানুষের অবস্থা কি হবে?
হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2, আজকে বলছেন আরে এরাই হচ্ছে সম্পদ। একটা প্রশাসনিক মিটিংয়ে বসে শওকত মোল্লাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনারা হয়তো ওই মিটিং হয়তো দেখিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক মিটিংয়ে, শওকত মোল্লাকে বলছে তুই তো সারাদিন ধরে বোম্বা দিস, যে সারাদিন ধরে বোম্বা দে তার তো জায়গা হওয়া উচিত জেলে। তারা বাইরে কি করছে? আসলে তারা বাইরে দাঁড়িয়ে এই হচ্ছে ভোট লুট করছে। আর এই ভোট লুট না করলে তৃণমূলের নেতারা হচ্ছে করে কমে খেতে পারবে না। তাই এদেরকে সামনে রেখে তৃণমূল হচ্ছে আজকে দখলের রাজনীতিতে নেমেছে। আমি আসছি, বলবো। হ্যাঁ হ্যাঁ, দুটো প্রথমেই ছোট ছোট দুটো কথা বলছি। যে এক, বিশাল বললেন যে ওরা নাকি পঞ্চায়েত স্তরেও কাউকে কোথাও থেকে সরায় না। সুজন বাবু যাদবপুরের মানুষ, যাদবপুরের বিধায়ক, যাদবপুরের সাংসদ, তিনি কোন মায়া বলে দমদম চলে গেছেন জানি না। আমি বলেছি কারুর হাতে পতাকা তুলে দেয়নি একজন। আরে সুজন দা তো হচ্ছে রাজ্যের নেতা, উনি যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। আপনি ভাই বলেছেন কোথায় দাঁড়াবে, আপনারা দিলীপ ঘোষকে কোথায় পাঠাবেন আমরা জিজ্ঞাসা করেছি। সুজন চক্রবর্তী কোথায় দাঁড়াবে তো পার্টি ঠিক করবে। আপনি থেমে যান, আমার বলাটা বলে আপনার সময় শুনলাম। অভিজিৎ গাঙ্গুলি তিনি একজন স্বাধীন মানুষ। তিনি যখন জাস্টিস গাঙ্গুলি ছিলেন তখন তিনি তার যা রায়, সেই রায়গুলো যদি ভুল রায় হতো তাহলে তিনি সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে তার মান্যতা পেতেন না, কিন্তু তার রায়গুলো সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে। উনি তো প্রশ্ন তুলেছিলেন ইডি সিবিআই কে, যে আপনারা মাথা ধরতে পারছেন না কেন, তাহলে কিসের সেটিং? রাজনীতি করবেন এই সিদ্ধান্ত নিলেন, তখন যেমন বিজেপির মানুষও ভেবেছিল তিনি বিজেপিতে আসবেন। আবার আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছিলাম সুজন বাবুও বলছেন যে তিনি চাইলে তিনি এখানে আসতে পারেন। আমার প্রশ্ন এটা নয়, বলেছিলেন আমার প্রশ্ন তাহলে আপনারা অভিজিৎ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করেছেন যে উনি বিচারপতির চেয়ারে বসে তাহলে যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন সেখানে কোনো ভুল ছিল কিনা? ইডি সিবিআই কে তো উনি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছেন, হ্যাঁ কি না? না না, ইডি সিবিআই কে তো উনি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছেন। না না, আপনি কি সাপোর্টে বলছেন না আমি না না, আমি বলতে চাইছি যে জাস্টিস গাঙ্গুলি যখন তিনি তার পদে রয়েছেন তিনি মাথা কেন ধরছে না এই কথাটা যিনি বলছেন তার পদের জায়গা থেকে, তারপরে তিনি যখন অবসরপ্রাপ্ত হয়ে কোনো রাজনৈতিক দলে এলেন, দুটোকে কি করে এক করা হচ্ছে? কেন উনি তো বিচার প্রক্রিয়া থেকে উনি প্রশ্ন করছেন, তার মানে আপনি কি বলছেন বিচারপতি বেরিয়ে এলে বিজেপির নেতা হলে কি তার মানে মিথ্যা কথা বলতে হবে? যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী গত প্রায় দিন 7-10 ধরে আমরা দেখছি উনি রাজ্যের নেতাদের, সেটা মানে একদম কাউন্সিলর থেকে বিধায়ক থেকে এমপি এবং আমলা, উনি কাউকে ছাড়ছেন না। উনি কিন্তু প্রত্যেকের এগেনস্টে কড়াভাবে তিনি নানান রকমের কথা বলছেন। অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন যে পশ্চিমবঙ্গে লাগাতার চুরি হচ্ছে, পশ্চিমবঙ্গে লাগাতার বেআইনিভাবে জমি দখল হচ্ছে, পশ্চিমবঙ্গে লাগাতার বেআইনি বিল্ডিং নির্মাণ হচ্ছে, এবং উনি নাম করে করে বলছেন। বেশ, আমি আসছি একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি একেবারে শেষ ভাগে চলে এসেছি, সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ করব। কৃষ্ণদার কাছে আসছি। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপনাদের দলের তরফে সত্যের জয়ের কথা লেখা হচ্ছে সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণের পর, কিন্তু এই নজির আপনার দিকে আসা বা আপনাদের দলের দিকে আসা বিজেপির তরফ থেকে যে এ রাজ্যে কেন শিথিলতা হয়, এই সেটিংটা বারবার এই বিরোধীদের একাংশ যেরকম ভাবে করে আসে, সেটাকে খণ্ডন করার কি উপায়? দেখো সুচন্দ্রিমা, বিষয়টা হচ্ছে যে এই যে বললো যে আমাদের রাজ্যের ল্যাক অফ ইনফরমেশান, মানে খবর চেপে রাখার দরুন, তার মানে এই নয় যে ঘটনাটা ঘটেনি। আজকে ধরো যে আমাদের রাজ্যতে বেশ কিছু বেনিয়মের জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং সরব হয়েছে, সবাইকে অর্ডার দেওয়া হয়েছে যে এটা ঠিক করা হয়। আজকে আমাদের দেশে বিভিন্ন এয়ারপোর্ট ভেঙে পড়ছে, রাস্তা ভেঙে পড়ছে, সিপোর্টে কোথাও ড্রাগস, কোথাও রূপো পাচার হচ্ছে। আজকে নিট কেলেঙ্কারি, 41টা কম করে এখন জানা যাচ্ছে এই প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি। তো প্রধানমন্ত্রী তার দলের নেতৃত্বকেও কিছু বলছেন না, প্রশাসনের কর্তাদেরকেও কিছু বলছেন না, এবং সব একাধিকার উনার, ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু, এমনকি রাম মন্দির যেটা নিয়ে এত বড়াই করলেন তারও এখনো অবধি ছাদ থেকে জল পড়ছে। তার রাস্তা যে রামপথ বানিয়েছে, রাস্তা ভেঙে পড়ছে, জলে থই থই করছে, মানুষ হাহাকার করছে। তো সুতরাং সেখানে প্রধানমন্ত্রী সরব হচ্ছেন না, আমাদের মুখ্যমন্ত্রী সরব হচ্ছে বিজেপির গায়ে জলে। আবার ধরো কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের ওখানে মার্কশিট কেলেঙ্কারি হয়েছে,
তার মেয়েকে সোনা পাচারের দরুন অভিযোগ উঠেছে, তারও তদন্ত ইডি করছে, সিবিআই করছে, কিন্তু সেই মাথাকেও কেউ প্রশ্ন করছে না, সেই মাথা নিয়ে প্রশ্ন হয় না। হ্যাঁ, ওই জন্য সিপিএম বেরিয়ে যায়। আবার এই জেডিএস এর সাথে সিপিএম এর কি সমস্যা? এখন এই যে ল্যাক অফ ইনফরমেশনটাকে এরা ব্যবহার করছে, দুটো দলই, সিপিএম বিজেপি। এখন আমাদের পরিষ্কার কথা, জাস্টিস গাঙ্গুলির যদি একটা কথা সিপিএম এর কাছে বেদবাক্য হয়, তাহলে জাস্টিস গাঙ্গুলি এটাও বলেছেন যে সিপিএম অপ্রাসঙ্গিক এবং ওরা হিন্দু ধর্মের বিরোধিতা করে। তো তাহলে সেটাকেও মানুক। আমার বক্তব্য হচ্ছে এই জাস্টিস না ইনজাস্টিস আমি জানি না, ইনি এজলাসে বসে স্বীকার করেছেন যে যখন উনি এই জাজগিরি করছিলেন তখন ওনার সাথে বিজেপি যোগাযোগ রেখেছিল এবং উনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন। তার মানে কতটা জাস্টিস হয়েছে আর কতটা ইনজাস্টিস হয়েছে তো মানুষ বিচার করে নিয়েছে। বিষয়টা দেখুন, আজকে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজ্যে যে অরাজকতা, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন। তিনি নিজেই বলছেন তার দলের নেতারা, তার দলের কাউন্সিলররা, এমএলএ এমপিরা সবাই জায়গার মতো থেকে পয়সা খাওয়া হচ্ছে, বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ছে, বিভিন্ন রকম সন্ত্রাসের বাতাবরণ চারিদিকে তৈরি হচ্ছে। এগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার হচ্ছেন না, সেগুলো ওপেনলিই বলছেন। এই ওপেনলি বলার মধ্যে আরেকটা জিনিসও মানে তার প্রতিচ্ছবি পাওয়া যায়, সেটা হচ্ছে যে তিনি নতুন করে একটা ইমেজ বিল্ড আপ করার চেষ্টা করছেন তার এবং তৃণমূল কংগ্রেসের। আমরা এখন পথ চলতে চলতে আর সততার প্রতীক মমতা ব্যানার্জির ছবি তো দেখতে পাই না, তাই ওনার আবার এই সততার প্রতীকের মূর্তি ছবিটাকে উনি আবার এই বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং বিভিন্ন রকম মিটিংয়ের মাধ্যমে তিনি আবার তুলে ধরার চেষ্টা করছেন। তাতে যদি তার দলের লোকেরা সাবধান হয়ে যায় তাহলে খুব ভালো কথা। যদি না হয়, আমরা দেখতে পাচ্ছি দেখে কালকে যে মদন মিত্র বললেন যে তার জীবনের আছে, হুমকি হতে পারে, তার জীবনের হুমকি আসতে পারে, তার জীবনের ভয় আছে, কারণ ওই জেসিপি আর ওই জয়ন্ত সিং এর মতো লোকেরা, এরকম অনেক লোকেরাই তো তাদের আছে, তারাই এদের দলের সম্পদ। শাহজাহান, জয়ন্ত সিং এরা হচ্ছে এদের দলের সম্পদ। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে বুলেট, জেসিপি, এগুলো হচ্ছে নাম। তার মানে বুঝতে হবে এরা এলাকায় কীরকম সন্ত্রাসের সৃষ্টি করে রেখেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে জয়ন্ত সিংয়ের অনেক তথ্য উঠে আসছে। আমরা মদন মিত্রের সাথে ছবি দেখেছি, মদন মিত্রের ছেলের জন্মদিনে ছেলের বউর সাথে ঘনিষ্ঠ ছবি দেখেছি, আমরা সৌগত রায়ের সাথে ছবি দেখেছি, আমরা বিভিন্ন ছবি দেখছি বিভিন্ন নেতা মন্ত্রীদের সাথে। আবার তিনি কালকে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন মদন মিত্র, যে এই যে জেসিপি, এই যে বুলেট, এই যে জয়ন্ত সিং, এদের মতো লোকেদের সমস্ত ঠিকাদারদের সাথে যোগাযোগ, এবং ঠিকাদাররা ডাইরেক্ট খাম পাঠায় কলকাতায়। এটা একদম ডাইরেক্ট তিনি বলেছেন। আজকে তার দলের নেতা মন্ত্রীরা যদি তার দলের প্রতিচ্ছবি এইভাবে তুলে ধরে মানুষের কাছে, তাহলে তো এটা পরিষ্কার যে তৃণমূল দলটা বর্তমানে কিভাবে চলছে। প্রথমত হচ্ছে যেটা বলার, যে হচ্ছে এই যে বললো যে তৃণমূলের প্রতিনিধি, যে হচ্ছে সিপিআইএম অপ্রাসঙ্গিক, যেটা মানে আমরা নাকি হচ্ছে বেদবাক্য নয়, আমরা যেটা আমি বলছি যে একটা রায় দিতে গিয়ে অভিজিৎ গাঙ্গুলি যে কথাটা বলেছেন যে হচ্ছে ইডি সিবিআই মাথাটা ধরছে না কেন, এটা নিয়ে তো ওনারা তো, হ্যাঁ এটা তো পলিটিক্যাল স্টেটমেন্ট। কোনটা পলিটিক্যাল? যাওয়ার আগে গ্রাউন্ড তৈরি করা স্টেটমেন্ট। হ্যাঁ, আপনারা বলছেন, আরে আপনারা তো গেছিলেন যে হচ্ছে যাতে হচ্ছে না হয়, তার আগে তো হচ্ছে সেদিনও করতাম। উনাকে কোনোদিন ভগবান বলিনি তো, যারা বলেছে তাদের বলিনি ভগবান, কোনোদিন আমরা ভগবান বলিনি। কোথায় বলেছি আমরা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে আমরা ভগবান কোথায় বলেছি? আর অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছে, একটা কথা ভুলে যাবেন না, মানে যে কোনো বিচারপতি রায় দেয়, বিচারপতির সামনে হচ্ছে সবকিছু প্লেস করে হচ্ছে অ্যাডভোকেটরা, বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে শামীম দ্বারা হচ্ছে, যার সামনে হচ্ছে প্রমাণ প্লেস করতে পেরেছে বলে ওই রায় দিতে পেরেছে, হচ্ছে ওই রায়ের কথা বলেছে অভিজিৎ গাঙ্গুলিরা। আপনাদের যদি সমস্যা থাকে, আপনারা তো হচ্ছে করেছেন, আমরা তো বলছি বিকাশ ভট্টাচার্যটা প্লেস করেছে, এখানে তো কোনো রকম ভাবে বিচারপতি ভগবান হওয়ার তো কোনো ব্যাপার নয়, এখানে তো অভিজিৎ গাঙ্গুলি তো ভগবান হওয়ার ব্যাপার নয়। যে কোনো কিছু হচ্ছে রায় দেওয়া হয়, যে কোনো কিছু রায় দেওয়া হয় কোনো কিছুর উপর ভিত্তি করে, এবং সেইটা প্লেস করে হচ্ছে যে কোনো লয়াররা, যে কোনো লয়াররা আসবে না। আমি আসছি আর খুব অল্প সময়। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন উনি বিকাশ ভট্টাচার্যের পায়ের তলায় আইন শিখেছেন। সে হতেই পারে, উনি অভিজিৎ গাঙ্গুলি যদি বিকাশ ভট্টাচার্য, না এইটা হচ্ছে বিকাশ ভট্টাচার্যের কাছে যদি কেউ যদি পড়াশোনা করতে যায়, তাহলে উনি কি করবেন? উনি স্টুডেন্ট হতেই পারে। চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন গুন্ডা দিয়ে তৃণমূল ভোট করায়,
তৃণমূলকে গুন্ডা দিয়ে ভোট করায়, বলছেন তৃণমূলেরই নেতা। গতকালই মদন মিত্র বলেছেন খামাসে, আর মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন চুরিটা চোখে লাগার মতন হচ্ছে। তারপরে কি করে তৃণমূলের প্রতিনিধি এগুলোকে ডিফেন্ড করছেন আমার জানা নেই। আমি যেটা বলবো, শেষ করবো যেটা বলে, এক মিনিট শেষ করছি। তাকে উপমুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী করেছে। এক মিনিট তারপরে আপনি তাকে কি করে ডিফেন্ড করছেন? দেখুন, আমি আপনার সময় কথা বলি না, আপনি বললেন ভদ্রতার কথা বলছিলেন। মেয়ে পেটাচ্ছে তৃণমূল, রাজ্য জুড়ে জোড়া ফুল, জায়গা নেই। শরীয়তিতে আগুনি হয় বলছে দেখো হামিদুল। বাংলাটাই গিয়ে যাবে, অবশ্যই বাংলা জানাচ্ছি চারজনকেই আজকে আলোচনায় আসার জন্য ধন্যবাদ। এতক্ষণ যারা টেলিভিশনের উপরে আমাদের সঙ্গে ছিলেন। বাংলা বলছে এখানেই শেষ করছি। অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।